বা তোমার মাকে বলতে পারো। বল। আমি বাসায় থাকি। শুরুতে আসসালামু আলাইকুম। আপনি কে আমি ভিকটিম? হচ্ছি যে প্রদীপ সাহেব গুম হয়েছে, তুমি? আমি আমার ছোট ছেলে। যে সমস্ত কিছু হয়েছে এই সমস্ত কিছু আমার ভাই সবসময় কাজে থাকে, হ্যাঁ, চাকরি বাকরি করেন। ওই হিসেবে আমি বাসায় থাকি, আমার বাসার সেফটি যা আছে সমস্ত কিছু আমার উপরেই থাকে। আমার ভাই থেকে আমি সবচেয়ে বেশি অবগত কি হচ্ছে না হচ্ছে, কারা দিচ্ছে, এরকমভাবে মানে কোন দিক থেকে আসতেছে এগুলো আমি নিজে অবগত। আমি আপনাকে সমস্ত কিছু নিজেই করছি, ঠিক আছে। এখন শুধু এতটুকুই বলার যে তোমার কিছু প্রশ্ন করতে চাই। তুমি বাড়িতে থাকো, আব্বু আম্মুর সাথে থাকো, তোমার ভাই কোথায় থাকে? ভাই থাকে এই বাজারেই একটা মানে একটু মানে ভাই আলাদা থাকে? জি জি, আলাদা বলতে দোকানে চাকরি করে, ওই আলাদা। মানে ভাই বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, বউ নিয়ে কি বাবা মার সাথে থাকে না আলাদা থাকে? না আলাদা। আচ্ছা, তাহলে দেখেন, দুই ভাইয়েরই অধিকার আছে কথা বলার, দুই ভাইয়েরই অধিকার আছে জিডি করার, কিন্তু দুই ভাইয়ের মধ্যে দুইজনই প্রাপ্তবয়স্ক। তোমার বয়স কত? 20। আচ্ছা, তারও সেও প্রাপ্তবয়স্ক? 18 হইলে তো পারতো। হ্যাঁ, বাংলাদেশ তার ভাইও আছে, তোমার মা আছে, জি। তোমার মাকে একটু নিয়ে আসতে পারবো ফোন করে? আসলে তিনি আচ্ছা, আম্মু আসবে কিনা এটা জানো না। আচ্ছা, তুমি এই যে কাগজে লেখা আছে, তুমি বলছিলা যে তোমার ভাইকে ওরা জাদু করেছে, জাদু করে পারস্পরিক দ্বন্দ্ব লাগাইছে, দ্বন্দ্ব লাগাইছে। তাই আমাদের উপরে সেল যা করা সত্য সব বলো। সমস্ত পরিবার উপরে এখন সেল না, করা এখন আমার ধারণা ছিল তোমার ভাইয়ের সাথে আব্বার সম্পর্ক তোমার বাবা কথা বলতে না বেশি পারে। নাকি তোমার সাথে বেশি? আমার সাথে বেশি। ওর সাথে বেশি। তাহলে এখন যে বাড়িতে ছিল, যার সাথে সম্পর্ক বেশি, সে ভালো বলতে পারবে, নাকি যে আলাদা থাকে আরেক জায়গায় সে ভালো বলতে পারবে? যে বাড়িতে, যে বাড়িতে ছিল যে সাথেই ছিল, যে সঙ্গে থাকে। তাহলে এই ছেলেটা হইলো পরিবারে থাকে, তার বাবার সঙ্গে থাকে, এবং সবগুলো ডকুমেন্ট তার হাতে। তার বড় ভাইয়ের হাতে কোনো ডকুমেন্ট নেই। এই ছেলে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে গেছে, দেখেন এই ডকুমেন্টগুলো কিন্তু এই ছেলে নিয়ে গেছে। কিন্তু এর বড় ভাইয়ের এবং এর এতটা বিচক্ষণতা আছে যে সে প্রিন্ট করে নিয়ে এসে, এবং মূল যে চিঠি সেটা বাড়িতে আছে। হ্যাঁ, এটা এবং তার যে সিরিয়াসনেস আপনারা দেখেছেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি টঙ্গী টিএপি বাজার। টঙ্গী টিএনটি বাজার। সে এখান থেকে চলে গেছে গাজীপুর। গাজীপুর চলে গেছে, এবং গাজীপুরেরও আমরা আরেকটু ভিতরে ছিলাম, সেখানে চলে গেছে। যে বলতেছে যে দেখেন, এখানে তো চিঠিতে অনেক কিছু লেখা আছে, এত লেখার মধ্যে কোনটা চিঠিতে উল্লেখ করার দরকার আর কোনটা চিঠিতে উল্লেখ করার দরকার না, এটা আমরা জানি না, বুঝি না। আর এত কিছু তো চিঠিতে তারা লিখবে না, চিঠি আরও আছে বাড়িতে। তো ও আমাকে বললো যে কীভাবে চিঠিটা লিখলে ভালো হবে, আপনি একটু আসেন। আচ্ছা, আসলাম। এখানে অনেক মুরব্বীরা ছিলেন, তারা আমাদের মাথার তাজ, শীর্ষস্থানীয় মুরব্বীরাও তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারাও এবং শীর্ষ মুরব্বীদের সাথে এখানে যে মুরব্বীরা এসেছিলেন তাদের সাথে কি হয়েছে, একটা যোগাযোগ হয়েছে। সমঝোতার ভিত্তিতেই তারা বলেছেন যে বিক্রমপুরী যাওয়ার পরে সবাই মিলে একটা পরামর্শ করে একটা জিডি করেন, যাতে ভিকটিম সঠিক বিচারটা পায়। এটাই তো ছিল কথা। আমার সাথে সাদিক রহমান সাহেব এখানে বসে, ওই যে ওই পাশে বসা বেশি। আলাইন ভাই এখানে বসে। মাসওয়ারা যারা ছিল তারা আচ্ছা, আলাইন ভাই। হ্যাঁ হ্যাঁ। তো আমরা কিন্তু এই ছেলেটা যাওয়ার সাথে সাথে লাইভ করেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হলো এর আব্বা প্রোটেক্ট আওয়ার সিস্টার্সকে এর মাধ্যমে বিষয়টা জানাইছে। এর বড় ভাইকে কিন্তু জানায়নি, জানাইছে। তো এই ছেলে আমাকে জানাইতে বলে নাই, কিন্তু আমি ক্লোজ করো। জানাইতে আমি ভাইদেরকে জানাইছি, কারণ তোমার আব্বা তো তোমাকে জানাইছে। হ্যাঁ, আচ্ছা, তোমার আব্বা তোমাকে জানাইছে, তবে তুমি আমার ভাই ভাইদেরকে জানাইছি। ভাইদেরকে জানাইছো। তাহলে এখানে প্রিয় দর্শক, দেশবাসী, আপনারা দেখতেছেন যে এই ছেলেটা বাবার সাথে থাকে, আর ওই ছেলেটা আলাদা থাকে, সে আলাদা বউ বাচ্চা নিয়ে থাকে। তাহলে সে তার খবর রাখে, খোঁজ খবর রাখে, কিন্তু বেশি বেশি জানে। অবগত আমি, মানে বেশি অবগত উনি আমি। খোঁজ খবর রাখে আর উনি সাথে থাকে। সাথে থাকে। এক, 2 নম্বর বিষয় হলো এই চিঠিগুলোর ব্যাপারে তাকে অবগত করছে তার বাবা, তাকে জানাইছে, ঠিক আছে, এবং এই ডকুমেন্টগুলো তার কাছে আছে। ওই ছেলে আমার ভাইও জানছে, কিন্তু পরবর্তী সেটাই বলছি। তো এই ডকুমেন্টগুলো তার কাছে, সব কিছু তার কাছে। আমরা একটি মানবাধিকার সংগঠন থেকে আসছি, সে আমাদের থেকে আইনি সুবিধা চেয়েছে। আমরা ভিকটিমদের জন্য ফ্রিতে আইনি সুবিধা দিয়ে থাকি। আমি কি তোমাকে ডেকে আনছি? তো প্রোটেক্ট আওয়ার সিস্টার্স আমাকে বলেছিল আপনি সহযোগিতা করেন, আমি করার হুমকি দিয়েছি, কিন্তু বেঁচে তো আছে। সরাসরি ওনাকে বলেন আমার সাথে যোগাযোগ করতে। কারণ হইলো আমি একটা পোস্ট দিলাম যে ওনাকে ইসকন হুমকি দিচ্ছে, পরে উনি যদি অস্বীকার করে
রাইট। আমি তো বিপদে পড়ে যাবো, কারণ এরকম অনেক হয়েছে। যেমন তৌহিদ হত্যাকাণ্ডে আমি গিয়ে ভিডিও সচিত্র বের করেছি, কিসের থেকে? সিসিটিভি ফুটেজ থেকে, যেটা আর্মিরা ঘটাইছে। কিন্তু এবং তারা ঐক্যবদ্ধ ছিল যে আমি যেইভাবে আইনি ফরম্যাটে তাদেরকে মামলাটা করতে বলবো তারা সেভাবে করবে, কারণ আইনের ধারা তো তারা বোঝে না। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী তৌহিদুলের স্ত্রী এবং তৌহিদুলের এক ভাইকে ক্যাম্পে নিয়ে যে মনে করেন যত ধরনের মন্ত্র পড়ানো লাগে আর হুমকি ধমকি দেওয়া লাগে দিয়েছে। 24 পরবর্তী বাংলাদেশের কথা বলছি, কুমিল্লার তৌহিদ হত্যাকাণ্ড আমি গিয়েছিলাম, আপনারা জানেন না? হ্যাঁ। তো সেইখানে তৌহিদুলের পরিবার শেষ পর্যন্ত সেনাবাহিনীর ভয়ে মানে বলেছে যে হুজুর আপনারা অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। তবে এক তো আমরা ভাইকেও হারালাম, কিন্তু ন্যায় বিচারের কোর্টে হাঁটতে পারছি না এই জন্য যে আমাদের আরো ভাই ব্রাদার আছি, আমাদের তো এলাকায় থাকতে হবে। আপনি তো বিক্রমপুর থেকে এসে সবসময় আমাকে প্রোটেকশন দিবেন না। রাইট। আমি বলেছিলাম আমি না দেই, আল্লাহ আছে আপনাদের সাথে। কিন্তু এইটা করেই কিন্তু এরা পার পেয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তারা করে নাই। কিছুদিন আগে তৌহিদুলের ভাই আমাকে ফোন করে বলতেছে, হুজুর সেনাবাহিনী বলেছিল সিভিল লোকদের নামে, সাধারণ লোকদের নামে কি জানেন? এই আমাদের কেউ দিতে যাবে না, চিল্লাচিল্লি ওরা করুন, আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, চিল্লাচিল্লি মব যা করার ওরা করবে, আমাদের পক্ষের কেউ করবেন না। কেউ আসছে দেখার জন্য? না ভাই আসেন। এই এতক্ষণ ধরে কি করছো? হ্যাঁ, আসলে আমাদের কিছু থাকে নাই। তো কি বলছিলাম? হ্যাঁ, তো শেষ পর্যন্ত কিন্তু তৌহিদুলের পরিবার আবার যোগাযোগ করছে আমার সাথে কিছুদিন আগে। তখনও আমি বলেছি এই কথাই যে আপনি কিছু আসামিকে ছাড় দেবেন, অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে যারা আছে, আর যারা প্রতিবেশী, যারা শনাক্তকারী, মানে মূল আসামিদের যারা সহযোগীদেরকে আপনি আসামি বানাবেন আর মূল আসামিদের ছেড়ে দেবেন, এমন সহযোগিতা আমি করি না। আমি সত্যের জন্য লড়াই করি, জীবন দিয়ে দেব। তো যাই হোক, আমি বলেছি যদি নতুন করে সেনাবাহিনীর নাম নিয়ে মামলা করেন, যেহেতু প্রমাণ আমার কাছে আছে, আমি প্রমাণের কিছু ডকুমেন্ট থানায়ও দিয়ে আসছিলাম। কোথায়? ওই তৌহিদুলের যে এলাকার যে থানা আছে, তো ওই জায়গায় দিয়ে আসছিলাম। এখন তুমি আমাকে ডেকে আনছো নাকি? তুমি যদি বলো আমাকে চলে যেতে, আমি চলে যাবো। আর যদি তুমি আমাকে চলে যেতে না বলো, প্রয়োজনে জিডি ওর ভাই একটা করবে, ও একটা করবে, সমস্যা কি? জিডি যেমন করার অধিকার আছে ওর ভাইয়ের, তুমি ভাইয়ের সাথে অবশ্যই মাসারা করবা। কিন্তু তারা যেভাবে বুঝাইছে যে এই হুজুরের কথা শুইলো না, এই হুজুরের কথা শুনলে তুমি আইনি সেবা পাবা না, এতক্ষণ মানে ওই ছেলেটাকে বুঝাচ্ছে, এতক্ষণে তোমার ভাইকে খুঁজে নিয়ে আসতাম, তোমার আপাকে। ওরা কি বলতেছে? বললাম যেখানে কথা অন্যরকম হয়েছে। বুঝতে পারছি। ওইখানে হোক। এর ভাই হলে সহজ সরল, তাকে বুঝাইছে এই লোক আমার কারণে নাকি খুঁজতে পাইতে দেরি হয়েছে, এতক্ষণে নাকি পেয়ে ফেলতো। না না এরকম কিছু বলেন না। ও তো বলছে না না এরকম না, ওর ভাই এখানে বলছে বিষয় বলছে এই যে যে এতক্ষণে খুঁজে নিয়ে আসতো। এরকম কোনো কথা বলেন না। ঠিক আছে, এখন প্রশ্ন হইল, তুমি যদি বলো যে ভাই আপনাদের প্রয়োজন নাই চলে যাবো, আলেম ওলামারা যে এতক্ষণ অপেক্ষা করেছিল আমার জন্যই কিন্তু অপেক্ষা করেছিল। ঠিক আছে, কারণ হেফাজতে ইসলামের কেন্দ্র থেকে এটা নিয়ে যোগাযোগ হচ্ছে, হেফাজতে ইসলামের বাইরেও আলেম ওলামারা এটা নিয়ে যোগাযোগ করতেছে, কারণ ইসকনের বিষয়টা এখন সারা দেশ ছড়িয়ে গেছে। সবাই চাচ্ছে ইসকনের একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হবে। ঠিক আছে, তুমি যদি আমাকে বলো যে হুজুর চলে যাও, আমি চলে